আসসালামু আলাইকুম। আজকে পড়ে শোনাবো হুমায়ূন আহমেদ স্যারের লেখা মিসির আলি সিরিজের একটা গল্প। গল্পটার নাম বিপদ। আজ প্রথম পর্ব। আফসার উদ্দিন খুব গম্ভীর ধরনের মানুষ। একটা দেশি জাহাজ কোম্পানির বড় অফিসার। বড় অফিসাররা এমনিতেই গম্ভীর হয়ে থাকেন, ইচ্ছে না করলেও তাদের থাকতে হয়। আফসার সাহেবের ক্ষেত্রে ব্যাপারটা সেরকম নয়। তিনি এই পৃথিবীতে গাম্ভীর্য নিয়েই জন্মগ্রহণ করেছেন। কঠিন হয়ে থাকতেই তার ভালো লাগে। হাসি তামাশা ঠাট্টা ফাজলামি তার একেবারে সহ্য হয় না। তার কথা হলো, হাসি তামাশায় যদি লোকজন করবে তাহলে কাজ করবে কখন? পৃথিবীটা কোনো নাট্যশালা না, যে হাসি তামাশা করে লোক হাসাতে হবে। আফসার সাহেবের দুর্ভাগ্য, তার আশেপাশের মানুষজনের স্বভাব তার স্বভাবের একেবারে উল্টো। তার স্ত্রী মীরা সর্বক্ষণই হাসছেন, কারণে অকারণে হাসছেন। এই তো সেদিন তার কাজের ছেলে কুদ্দুস হাত থেকে ফেলে টিপট ভেঙে ফেলল। এই দেখে মীরা ফিকফিক করে হেসে ফেললেন। আফসার সাহেব বললেন, একটা দুর্ঘটনা ঘটেছে, হাত থেকে ফেলে একটা দামি জিনিস ভেঙেছে, এতে হাসির কি হলো? মীরা বললেন, টিপট ভেঙেছে দেখে হাসিনি। টিপট ভাঙার পর কুদ্দুস কেমন হতভম্ব হয়ে ভাঙা পটটার দিকে তাকিয়েছিল, তাই দেখে হেসে ফেললাম। তার মুখের ভঙ্গি দেখে তুমি হেসে ফেললে? হ্যাঁ। দয়া করে আমার সামনে এই কাজটা করবে না। হাসতে ইচ্ছা করলে বাথরুমে ঢুকে দরজা বন্ধ করে হাসবে। মীরা আবার হেসে ফেললেন। আফসার সাহেব বললেন, হাসলে যে? তুমি কেমন গম্ভীর মুখে কথা বলছো তাই দেখে। দয়া করে আমার সামনে থেকে যাও। মীরা উঠে চলে যান, তবে হাসতে হাসতে যান। তা দেখেও আফসার সাহেবের গা জ্বালা করে। তার দুই মেয়ে সুমি ও রুমি অবিকল মার মতো দিন রাত হাসছে। তারা মাঝে মাঝে স্কুলের মজার মজার সব ঘটনা বাবাকে বলতে আসে। ঘটনা বলবে কি, বলার আগেই হাসি। আফসার সাহেব শীতল গলায় বলেন, কি বলতে চাচ্ছ ঠিক মতো বলো, এত হাসলে বলবে কি করে? না হাসলে এই ঘটনা বলা যাবে না বাবা। কি হয়েছে, আমাদের ক্লাসের একটা মেয়ে অরুণা, সে কি করলো? চুপ করো, ঘটনাটা শোনো বাবা, ভারী মজার। তারপর অরুণা। স্টপ। অরুণার গল্প বলা হয় না, মেয়ে দুটি দুঃখিত হয়। তবে সেই দুঃখও খুব সাময়িক। আবার কোনো একটা মজার ঘটনা ঘটে। এক বোন অন্য বোনের গায়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ে। আজ সোমবার। আফসার সাহেব নাস্তা খেতে বসেছেন। তার দুই মেয়ে সুমি রুমি বসেছে দুই পাশে। রুমি কি একটা হাসির কথা বলতে যাচ্ছিল। বাবা কড়া করে তার দিকে তাকানোর কারণে সে চুপ করে গেল। সুমি তখন কি একটা বলতে গেল। মীরা চোখের ইশারায় তাকে থামিয়ে দিলেন। নাস্তার টেবিলে হাসাহাসি না হয় ভালো। মীরা টিপট থেকে কাপে চা ঢালছেন। হঠাৎ একটা দুর্ঘটনা ঘটল। মেঝে থেকে লাফ দিয়ে একটা বেড়াল আফসার সাহেবের কোলে এসে বসল। আফসার সাহেব লাফ দিয়ে 3 হাত উপরে উঠে গেলেন। যে পিরিচের ডিম রুটি মাখন আর পনিরের টুকরো সাজানো ছিল তা ছিটকে পড়ল মেঝেতে। পুরো ঘটনাটা ঘটল 2 সেকেন্ডের ভিতরে। রুমি সুমি খিলখিল করে হেসে ফেলল। তারা জানে এখন হাসা মানেই বিপদ, ভয়ঙ্কর বিপদ। বাবা প্রচণ্ড রাগ করবেন। কিন্তু কিছুতেই তারা হাসি থামাতে পারল না। মীরা খুব চেষ্টা করছেন না হাসতে। দাঁত দিয়ে নিচের ঠোঁট কামড়ে ধরেছেন, লাভ হচ্ছে না। হাসি এসে যাচ্ছে, আর বুঝি আটকানো গেল না। আফসার সাহেব মেঘ গর্জন করলেন, রুমি সুমি, তোমরা আমার সামনে থেকে উঠে গেলে আমি খুশি হব। মেয়ে দুজন তৎক্ষণাৎ ছুটে ঘরে চলে গেল। ঘরের ভেতর থেকে তাদের দুজনের হাসি শোনা যাচ্ছে। এবার মীরাও হেসে ফেললেন, তবে শব্দ করে নয়, নিঃশব্দে। হাসির কারণে তার হাত পা কাঁপছে। চায়ের কাপে ঠিকমতো চা ঢালতে পারছে না। মীরা, কি হাসছো কেন জানতে পারি? হাসি এসে গেল তাই হাসছি, বিশেষ কোনো কারণে নয়। কেন হাসি এসে গেল তা জানতে পারি? সরি। সরির কোনো ব্যাপার না, তুমি বলো কেন হাসলে। মীরা গম্ভীর গলায় বললেন, তুমি কেমন চমৎকার শূন্যে উঠে গেলে। হঠাৎ মনে হলো পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি বলে কিছু নেই। দৃশ্যটা দেখতে ভালো লাগলো তাই হাসলাম। তুমি যদি আমার সামনে থেকে চলে যাও আমি খুশি হব। সত্যি চলে যেতে বলছো? হাসি যদি বন্ধ করতে না পারো তাহলে অবশ্যই চলে যাবে।
তোমার নাস্তা তো বিড়াল ফেলে দিয়েছে, নাস্তা নিয়ে আসি? না। চা দেই নাকি চাও খাবে না? ভালো করে তাকিয়ে দেখো, আমি কিন্তু হাসছি না, গম্ভীর হয়ে আছি। কথাটা বলতে বলতে মীরা ফিক করে হেসে ফেললেন। খানিকটা চা ছলকে টেবিলে পড়ে গেল। তিনি টিপট নামিয়ে রেখে প্রায় ছুটে শোবার ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। দুই মেয়ের হাসির সঙ্গে যুক্ত হলো তার হাসি। চায়ের কাপ হাতে আফসার সাহেব একা একা বসে আছেন। তার মন বিষণ্ণ। শোবার ঘর থেকে মা ও দুই মেয়ের হাসির শব্দ ভেসে আসছে। হাসির জোয়ার নেমেছে। রাগে আফসার সাহেবের গা জ্বলে গেল। যে বেড়ালের জন্য এত কাণ্ড, সে নিশ্চিন্ত এবং আনন্দিত ভঙ্গিতে মেঝেতে পড়ে থাকা ডিম, পনির এবং মাখন রুটি খাচ্ছে। সে একা খাচ্ছে না, তার সঙ্গে দুটো বাচ্চাও আছে। তারাও খাচ্ছে এবং মাঝে মাঝে চোখ তুলে আফসার সাহেবকে দেখছে। আফসার সাহেবের ইচ্ছে করছে প্রচণ্ড লাথি দিয়ে বিড়ালটাকে ফুটবলের মতো দূরে ছুঁড়ে দেয়। মেঝে পরিষ্কার করার জন্য কাজের ছেলে কুদ্দুস এসেছিল। আফসার সাহেব তার দিকে রাগি চোখে তাকাতেই সে ভয় পেয়ে রান্নাঘরে ঢুকে গেল। তারও কি হাসি রোগ আছে? রান্নাঘর থেকে হাসির মতো আওয়াজ আসছে। হ্যাঁ, কুদ্দুস প্যাটাও হাসছে। বিড়াল পরিবার মহানন্দে খেয়ে যাচ্ছে। আফসার সাহেবের রাগ ক্রমেই বাড়ছে। তিনি ঠিক করে ফেললেন ডান পায়ে বিড়ালটার গায়ে একটা দুর্দান্ত কিক বসাবেন, যাতে সে ভবিষ্যতে কখনো এইভাবে তাকে অপদস্থ না করে। কিক বসাতে যাবেন, তখন একটা ব্যাপার ঘটল। তিনি পরিষ্কার শুনলেন মা বিড়ালটা যেসব কথা বলছে তা তিনি বুঝতে পারছেন। ম্যাও ম্যাও করেই নিচু গলায় কথা বলছে, কিন্তু তিনি প্রতিটি শব্দ বুঝতে পারছেন। এ কি অদ্ভুত কাণ্ড! মা বিড়ালটা বলছে, খোকা খুকু সাবধান, লোকটা আমাদের দিকে তাকাচ্ছে, মতলব ভালো না, মনে হচ্ছে উঠে দাঁড়াবে। একটা বাচ্চা বিড়াল বলল, উঠে দাঁড়ালে কি হয় মা? লাথি মারতে পারে, তোমরা একটু দূরে সরে যাও। কত দূরে যাব? বেশি দূরে যেতে হবে না, লাথি মারলেও সে তোমাদের মারবে না, আমাকে মারবে। মানুষ কখনো বিড়ালের বাচ্চার গায়ে হাত তোলে না। কেন মা? মানুষের মনে মায়া বেশি, এই জন্যে। তবু সাবধানের মার নেই, এই লোক খুব রেগে আছে। রেগে গেলে মানুষের মাথা ঠিক থাকে না। কি করতে কি করে বসবে, কি দরকার রিক্স নিয়ে? রিক্স কি মা? রিক্স হচ্ছে একটা ইংরেজি শব্দ, এর বাংলাটা ঠিক জানি না। বিড়ালের বাচ্চা দুটি অনেকটা দূরে চলে গেল। সেখান থেকে তাকিয়ে রইল আফসার সাহেবের দিকে। আফসার সাহেব পাথরের মূর্তির মতো বসে রইলেন। ব্যাপারটা কি? বিড়াল মানুষের মতো কথা বলার কোনোই কারণ নেই। শুধুমাত্র রূপকথার বইতে পশু পাখি মানুষের মতো কথা বলতে পারে। এটা কোনো রূপকথা নয়। তিনি বিংশ শতাব্দীতে বাস করছেন। বাবর রোডের দোতলা বাসায় ডাইনিং রুমে বসে আছেন। অফিসের গাড়ি চলে এসেছে, এখন অফিসে যাবেন। এই সময় বিড়ালের ভাষা তিনি বুঝতে পারছেন তা হতেই পারে না। বিড়াল একটি মাত্র শব্দ জানে, মিয়াও। এই শব্দের কোনো মানে নেই, আর থাকলেও মানুষের তা বোঝার কথা না। আফসার সাহেব সিগারেট ধরালেন। একটা বিড়ালের বাচ্চা তখন কথা বলে উঠল, মা, লোকটা সিগারেট ধরিয়েছে, এখন বোধহয় আর আমাদের মারবে না। বিড়ালের মা বলল, আমারও তাই ধারণা, তবে খোকা খুকু এখন একটু সাবধানে থাকো, কারণ লোকটা জ্বলন্ত সিগারেটের টুকরা ছুঁড়ে ফেলবে। গায়ে লাগলে তোমাদের পশমে আগুন ধরে যাবে। মনে নেই একবার জ্বলন্ত সিগারেটের টুকরোয় পা দিয়ে তোমাদের পা পুড়িয়ে ফেললে, মনে আছে? আছে মা। আচ্ছা মা, তোমার এত বুদ্ধি কেন? দূর বেটি, আমার কোনো বুদ্ধি নেই। তোমার অনেক বুদ্ধি। তুমি লাফ দিয়ে ওই লোকটার কোলে বসলে, এই জন্যই তো সে নাস্তার প্লেটটা মেঝেতে ফেলে দিল। তার নাস্তা আমরা এখন খাচ্ছি। আচ্ছা মা, তুমি রোজ এরকম করো না কেন? এরকম রোজ করা যায় না। পরপর দুদিন করলে এরা খুব রাগ করবে, আমাদের বাড়ি থেকে বের করে দেবে। একদিন করেছি তো সবাই ভেবেছে অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্ট কি মা? অ্যাক্সিডেন্ট হচ্ছে একটা ইংরেজি শব্দ, এর মানে দুর্ঘটনা। তুমি ইংরেজিও জানো? অল্প অল্প জানি, শুনে শুনে শিখেছি। বাটার মানে মাখন, চিজ হলো পনির, নর্মাল ওয়াটার মানে পানি, তবে ফ্রিজের পানি না। ইস মা, তোমার যে কি বুদ্ধি! আফসার সাহেবের মাথা ঘুরছে, গা হাত পা ঠান্ডা হয়ে আসছে। এসব কি? তার কি মাথা খারাপ হয়ে গেছে?
এসব তো মাথা খারাপের লক্ষণ। তিনি দ্রুত ভাবতে চেষ্টা করলেন তার বংশে কোনো পাগল আছে কিনা। মনে পড়ল না। তিনি তাকালেন বিড়ালগুলোর দিকে। ছোট বিড়ালটা বলল, মা দেখো, লোকটা আমার দিকে তাকাচ্ছে। বিড়ালের মা বলল, লোকটা লোকটা বলছো কেন? এইসব অসভ্যতা। আমরা ওনার বাড়িতে থাকি, সম্মান করে কথা বলা উচিত। কি বলবো মা? স্যার বলো। স্যার বলাই ভালো, কিংবা ভদ্রলোক বলতে পারো। ভদ্রলোক বলা কি ঠিক মা? উনি একবার আমাদের বস্তায় ভরে ফেলে দিতে চেয়েছিলেন। ফেলে তো দেয়নি। উনার মেয়েগুলোর জন্য ফেলেননি। মেয়েগুলি কাঁদতে লাগলো। লোকটা ভালো না মা, খারাপ লোক, সব সময় বকাঝকা করে। সারাদিন অফিস করে ক্লান্ত হয়ে আসে, বকাঝকা করবে না তো কি? এইসব ছোটোখাটো দোষ ধরতে হয় না। একবার তোমার গায়ে লাথি দিয়েছিল মা। মনের ভুলে দিয়েছে, রোজ তো আর দেয় না। আফসার সাহেব আর সহ্য করতে পারলেন না। কি সর্বনাশ! এসব কি হচ্ছে? তিনি ক্লান্ত গলায় ডাকলেন, মীরা, মীরা, প্লিজ তাড়াতাড়ি আসো। মীরা ছুটে বের হয়ে এলেন। রুমি সুমিও এলো। তারা অবাক হয়ে তাকাচ্ছে। কুদ্দুসও রান্নাঘর থেকে মাথা বের করেছে। মীরা বললেন, কি ব্যাপার? আফসার সাহেব কিছু বলতে পারলেন না। তিনি বিড়ালের কথা বুঝতে পারছেন। এই হাস্যকর কথা তার পক্ষে বলা সম্ভব না। নিশ্চয়ই তার শরীর খারাপ করেছে, মাথায় রক্ত উঠে গেছে, কিংবা এই জাতীয় কিছু। মীরা বললেন, তোমার মুখ এমন ফ্যাকাশে দেখাচ্ছে কেন? শরীর খারাপ করেছে? হঠাৎ মাথাটা ঘুরে উঠল। নিশ্চয়ই প্রেশার। মহসিনকে খবর দেব? ও এসে তোমার প্রেশার মেপে দেবে। কাউকে খবর দেওয়ার দরকার নাই। প্রেশার মাপলে ক্ষতি তো কিছু নেই। আর শোনো, আজ অফিসে যাওয়ারও দরকার নেই। প্রচুর ছুটি তোমার পাওনা। অতিরিক্ত কাজের চাপে তোমার এই অবস্থা। সুমি, যা তো, নিচে গিয়ে ড্রাইভারকে বলে আয় আজ তোর বাবা অফিসে যাবে না। মীরা তাকে বিছানায় শুইয়ে দিলেন। জানালার পর্দা টেনে ঘর খানিকটা অন্ধকার করে দিলেন। তুমি চুপচাপ শুয়ে বিশ্রাম নাও। আমি মহসিনকে খবর দিচ্ছি। ও বিকেলে এসে তোমার প্রেশার মাপবে। আফসার সাহেব কিছু বললেন না। মহসিন এসে তার প্রেশার মাপবে, এই খবরও তার ভালো লাগলো না। মহসিন মীরার সবচেয়ে ছোট ভাই। কিছুদিন হলো ডাক্তারি পাশ করে বের হয়েছে। এমনিতে ছেলে খুব ভালো, তবে ঠাট্টা তামাশা বড় বেশি করে, সহ্য করা যায় না। মীরা, কি? মহসিনকে খবর দেওয়ার দরকার নেই। আচ্ছা যাও, খবর দেব না। তুমি একটু বসো তো আমার পাশে। মীরা বসলেন। কপালে হাত দিয়ে স্বামীর গায়ের উত্তাপ দেখলেন। গা ঠান্ডা, জ্বর নেই, কিন্তু চোখ মুখ যেন কেমন দেখাচ্ছে। যে কোনো কারণেই হোক মানুষটা খুব ভয় পেয়েছে। গলার স্বরও জড়ানো। মীরা, কি? আফসার সাহেব ইতস্তত করে বললেন, তুমি কি বিড়ালের কথা বুঝতে পারো? মীরা হতভম্ব হয়ে বললেন, বিড়ালের কথা বুঝতে পারি মানে? এসব কি বলছো? আফসার সাহেব অত্যন্ত বিব্রত ভঙ্গিতে বললেন, আমার ধারণা বিড়াল মাঝে মাঝে মানুষের মতো কথা বলে। মন দিয়ে শুনলে ওদের সব কথা বোঝা যায়। মীরা বিস্মিত হয়ে বললেন, তুমি ওদের কথা বুঝতে পারছো? হ্যাঁ। বুঝতে পারলে ভালো। এখন ঘুমাতে চেষ্টা করো। আফসার সাহেব চোখ বন্ধ করে শুয়ে রইলেন। রুমি সুমি স্কুলে গেল না। মাঝে মাঝে পা টিপে টিপে এসে বাবাকে দেখে গেল। সুমি বাবার কানে কানে বলল, তোমার কি হয়েছে বাবা? তিনি জবাব দিলেন না। তার কথা বলতে ইচ্ছা করছিল না। মা বিড়ালটা একবার এসে ঘুরে গেল। সে দুঃখিত গলায় তার বাচ্চাদের বলল, বেচারা আজ অফিসে গেল না কেন বুঝতে পারছি না। অসুখ বিসুখ করলো কি না কে জানে। চারদিকে ইনফ্লুয়েঞ্জা হচ্ছে। একটা বাচ্চা বলল, ইনফ্লুয়েঞ্জা কি মা? একটা রোগের নাম। এসব তুমি বুঝবে না। সব সময় প্রশ্ন করে বিরক্ত করবে না। প্রশ্ন না করলে জানবো কি করে? মা বিড়াল বলল, এখন এ ঘর থেকে চলে যাও। বেচারা ঘুমানোর চেষ্টা করছে, তাকে ঘুমোতে দাও। ইনফ্লুয়েঞ্জা কি, তা তো তুমি বললে না। বললাম তো, ইনফ্লুয়েঞ্জা একটা অসুখের নাম। তখন জ্বর হয়, মাথায় পানি ঢালতে হয়। আমাদের কি ইনফ্লুয়েঞ্জা হয়? না, আমাদের হয় না। আমাদের কি কি অসুখ হয় মা? আহ, চুপ করো তো। বেচারাকে কি তোমরা ঘুমাতে দেবে না? আমাদের কি কি অসুখ হয় সেটা যদি তুমি আমাদের না বলো, তাহলে আমরা শিখবো কি করে? বারান্দায় চলো, বারান্দায় বলবো।
বেড়াল তার বাচ্চা দুটোকে নিয়ে বের হয়ে গেল। বাচ্চা দুটির যাবার তেমন আগ্রহ নেই, বারবার ফিরে তাকাচ্ছে। আফসার সাহেব সারা দিন বিছানায় শুয়ে রইলেন। তার বুক ধক ধক করছে, মাথা ঘুরছে। কি সমস্যা, কি সমস্যা! সন্ধেবেলা তার শ্যালক মহসিন এসে উপস্থিত, সঙ্গে প্রেশার মাপার যন্ত্র। মীরা বলেছিল তাকে খবর দেবে না, কিন্তু খবর দিয়েছে। মীরা কথা রাখেনি। আফসার সাহেব মহসিনকে সহ্যই করতে পারেন না। দেখা মাত্র তার মাথায় রক্ত উঠে যায়। আজও উঠে গেল। মহসিন দাঁত বের করে বলল, কেমন আছেন দুলা ভাই? তিনি শুকনো গলায় বললেন, ভালো। শুনলাম আজ অফিসে যাননি? শরীরটা ভালো লাগছে না। শুয়ে শুয়ে কী করছেন? কিছু করছি না। বুবু বলছিলেন আপনি নাকি এখন অ্যানিম্যাল ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হয়ে গেছেন। আফসার সাহেবের ইচ্ছা করলো ফাজিলটার গালে ঠাস করে একটা চর বসিয়ে দিতে। অনেক কষ্টে নিজেকে সামলালেন। বিড়ালের সব কথা নাকি বুঝে ফেলছেন? আফসার সাহেব চুপ করে রইলেন। মুহসিন বলল, বিড়াল কোন ভাষায় কথা বলে দুলা ভাই? সাধনা চলিত? আমার শরীরটা ভালো লাগছে না, তুমি অন্য ঘরে যাও। রাগ করছেন নাকি? না, রাগ করছি না। তুমি আমাকে একটু একা থাকতে দাও। আগে প্রেশারটা মাপি, তারপর যত ইচ্ছা একা থাকবেন। প্রেশার মাপা হলো। দেখা গেল প্রেশার স্বাভাবিক। মহসিন বলল, আপনার সমস্যা কি জানেন দুলা ভাই? আপনার সমস্যা হচ্ছে গাম্ভীর্য। একটু সহজ হন, স্বাভাবিকভাবে হাসি তামাশার জীবন পার করার চেষ্টা করুন। দেখবেন বিড়ালের কথা আর শুনতে পাচ্ছেন না। তুমি যাও তো এ ঘর থেকে। যাচ্ছি, কয়েকটা ঘুমের ট্যাবলেট দিয়ে যাচ্ছি। রাতে 2টো করে খেয়ে ঘুমোবেন, আপনার ঘুম দরকার। আফসার সাহেব মীরার উপর খুবই রাগ করলেন। মীরা কাজটি ঠিক করেনি। কেন সে এই ব্যাপারটা জানাচ্ছে? বিড়ালের কথা বুঝতে পারার পুরো ব্যাপারটা যে হাস্যকর, তাকে তিনি বোঝেন না। খুব ভালো বোঝেন। তিনি জানেন তার কোনো সমস্যা হয়েছে, হয়তো মাথা গরম হয়ে আছে, কিংবা কানে কোনো সমস্যা হয়েছে। এটা কি লোকজনকে বলে বেড়ানোর মতো ঘটনা? সব কিছু সবাইকে বলতে নেই, এই সাধারণ বুদ্ধি কি মীরার নেই? দেখা গেল সন্ধ্যা নাগাদ লোকজনে বাড়ি ভরে গেল। ঢাকার আত্মীয় স্বজনরা অনেকেই চলে এসেছেন। সবার মুখে রহস্যময় হাসি। রাগে দুঃখে আফসার সাহেবের চোখে পানি এসে গেল। এমন অবস্থা হবে জানলে তিনি কিছুতেই মীরাকে ব্যাপারটা বলতেন না। আফসার সাহেব সারা রাত জেগে কাটালেন। এক ফোঁটা ঘুম হলো না। তন্দ্রা মতো আসে, আর মনে হয় কি ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে। তিনি বিড়ালের কথা বুঝতে পারছেন। তক্ষুনি ঘুম ভেঙে যায়। তিনি ধর্মর করে উঠে বসেন। তার সঙ্গে সঙ্গে মীরাও রাত জেগেই কাটালেন। মীরা একসময় বললেন, এত অস্থির হচ্ছ কেন? যদি বিড়ালের কথা বুঝতে পারলে এতে অসুবিধা তো কিছু হচ্ছে না। আফসার সাহেব বললেন, আমি যে বিড়ালের কথা বুঝতে পারি তা কি তুমি বিশ্বাস করো? মীরা বললেন, হ্যাঁ করি। না, তুমি বিশ্বাস করো না। আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছো। তুমি ঘুমোবার চেষ্টা করো। চেষ্টা করছি, লাভ হচ্ছে না। আমার একই সর্বনাশ হলো বলো তো? কোনো সর্বনাশ হয়নি, দেখবে কাল ভোরেই সব ঠিক হয়ে গেছে। কিভাবে ঠিক হবে? আমি ব্যবস্থা করব। কি ব্যবস্থা করবে? ভোর হোক, তখন দেখবে। শেষ রাতের ঠান্ডায় ঠান্ডায় আফসার সাহেব ঘুমিয়ে পড়লেন। ঘুম ভাঙল সকাল 10টায়। বাসা খালি। বাচ্চার স্কুলে চলে গেছে। মীরা নাস্তা বানিয়ে অপেক্ষা করছেন। আফসার সাহেব হাত মুখ ধুয়ে নাস্তা টেবিলে বসলেন। আশেপাশে বিড়ালগুলিকে দেখতে পেলেন না। খানিকটা নিশ্চিন্ত বোধ করলেন। মীরা বললেন, আজ অফিসে গিয়ে লাভ নেই। রাতে ভালো ঘুম হয়নি, বাসায় থাকো, রেস্ট নাও। আরে না, পরপর 2 দিন কামাই দেওয়ার কোনো মানেই হয় না। ভালো কথা, বিড়ালটা কোথায়? জানি না, আছে নিশ্চয়ই কোথাও। বাদ দাও তো। আফসার সাহেব অফিসে চলে গেলেন। অফিসের নানান কাজের সময় কেটে গেল। একটা মিটিং ছিল। মিটিং শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় ফিরে স্বস্তি বোধ করলেন, বিড়াল নেই। তিনি কিছু জিজ্ঞেস করলেন না, তবে বুঝলেন কুদ্দুস এদের বাসা থেকে তাড়িয়েছে। ভালোই করেছে। অনেক দিন পর আফসার সাহেব সুমি রুমিকে নিয়ে টিভি দেখলেন। কি একটা ম্যাগাজিন অনুষ্ঠান হচ্ছে। ভয়ঙ্কর রোগা একটা লোক নানা রকম আবোল তাবোল কথা বলে হাসাবার চেষ্টা করছে। আফসার সাহেবের ক্ষমতা থাকলে চর দিয়ে বদমাসটার সব কটা দাঁত ফেলে দিতেন। ক্ষমতা নেই বলে কিছু করতে পারলেন না। রুমি বলল, লোকটা কীরকম মজা করতে পারে দেখলে বাবা? এমন হাসাতে পারে।
তিনি হু জাতীয় শব্দ করলেন এবং ভাব করলেন যেন মজা পাচ্ছেন। রাতে দুই মেয়ে যখন স্কুলের কী সব ঘটনা ঘটেছে বলতে শুরু করলো, সেসবও তিনি মন দিয়ে শোনার চেষ্টা করলেন। রাত 10টায় মহসিন টেলিফোন করলো। দুলাভাই ভালো? হ্যাঁ ভালো। বিড়ালের কথা নিশ্চয়ই আর শোনেননি? না। ভেরি গুড। রাতে ঘুমোতে যাওয়ার আগে ঘুমের ট্যাবলেট দুটো মনে করে খাবেন। আচ্ছা। এই সঙ্গে আপনাকে একটা ছোট অ্যাডভাইস দিচ্ছি। সবসময় এমন কঠিন ভাব করে থাকবেন না। রিল্যাক্স করুন, হাসুন, গল্প করুন, সবাইকে নিয়ে কোথাও বেড়াতে যান। কোথায় যাব? কক্সবাজার চলে যান। আসলে আপনার যা হয়েছে তা হলো নার্ভ উত্তেজিত হয়েছে। নার্ভ এক্সাইটেড হলে এসব হতে পারে। রাখি দুলাভাই। আচ্ছা। রাত 11টার দিকে হাত মুখ ধুয়ে এক গ্লাস গরম দুধ খেয়ে আফসার সাহেব ঘুমোতে গেলেন। ঘুমের ট্যাবলেট খাবার ইচ্ছে ছিল না, এমনিতেই ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে। তবু দুটো ট্যাবলেট খেলেন তিনি। ভালো ঘুম হলো, একটানা ঘুম। ঘুম ভাঙল খুব ভোরে। তিনি শোবার ঘর থেকে বের হয়ে বারান্দায় এসে বেতের চেয়ারে বসলেন। রাতে ভালো ঘুম হওয়ায় শরীরটা ঝরঝরে লাগছে। বারান্দায় বসে সকাল হওয়া দেখতে তার সবসময়ই ভালো লাগে। এক কাপ চা পেলে হতো। চা বানানোর কেউ নেই, সবাই ঘুমোচ্ছে। তিনি নিজেই রান্নাঘরে ঢুকে গেলেন। চা বানানো এমন কোনো কঠিন কর্ম না, পানি গরম করতে পারলেই হলো। চায়ের কাপ হাতে আফসার সাহেব চেয়ারে এসে বসলেন। তখনই মা বিড়ালটাকে দেখতে পেলেন। পিলারের আড়ালে চুপচাপ বসে আছে। বাচ্চা দুটিও আছে। হ্যাঁ, তারা কথা বলছে। আফসার সাহেব তাদের প্রতিটা কথা বুঝতে পারছেন। ছোট বিড়াল, মা দেখো, ভদ্রলোক চা খাচ্ছেন। মা, বললাম না চুপ থাকতে, কথা বলছিস কেন? মা, ওনাকে জিজ্ঞেস করো তো কেন আমাদের বস্তায় ভরে ফেলে দিয়ে এলো। আহ, কি যে বোকার মতো কথা বলিস। মানুষ কি আমাদের কথা বুঝে? বুঝলে তো সব সমস্যার সমাধানই হতো। মানুষ যদি একবার পশুদের কথা বুঝতো, তাহলে পশুদের আর কোনো দুঃখ থাকতো না। যদি আমাদের কথা বুঝতে পারতো তাহলে আমি ওনাকে কি বলতাম জানো? কি বলতে? বলতাম, কেন আপনারা আমাদের এমন কষ্ট দিলেন? সারা রাত হেঁটে হেঁটে এসেছি, আমরা তো ছোট, আমাদের বুঝি কষ্ট হয় না? ছোট বিড়াল দুটির একটি শুধু কথা বলছে, অন্যটি শুয়ে আছে। মা বিড়ালটি একটু পরপর জিভ দিয়ে শুয়ে থাকা বাচ্চাটাকে চেটে দিচ্ছে। এই বিড়ালটা খুবই অসুস্থ। দীর্ঘ পথ হেঁটে এসে অসুস্থ হয়ে পড়েছে। মা বিড়াল তার কানে কানে বলল, খুব খারাপ লাগছে মা? হ্যাঁ। খিদে লেগেছে? হ্যাঁ। আমার লক্ষ্মী সোনা, চুপ করে শুয়ে থাকো, দেখি কিছু পাওয়া যায় কিনা। মা, আমরা কি লুকিয়ে থাকবো? লুকিয়ে থাকাই ভালো। দেখতে পেলে ওরা হয়তো আবার আমাদের বস্তায় ভরে দূরে কোথাও ফেলে দিয়ে আসবে। মানুষরা এমন কেন মা? পৃথিবীটা তো মা মানুষরাই দখল করে নিয়েছে। পৃথিবী এখন চলছে ওদের ইচ্ছা মতো। পৃথিবী ওরা দখল করে নিয়েছে কেন মা? ওদের বেশি বুদ্ধি। আমাদেরও তো মা বুদ্ধি বেশি, তোমার মতো বুদ্ধি তো কারোরই নেই। আমাদের বুদ্ধি কোনো কাজে লাগে না রে মা। আর কথা বলিস না, তোর শরীর দুর্বল। মা, ওই ভদ্রলোক কি খাচ্ছেন? চা খাচ্ছেন। আমার একটু চা খেতে ইচ্ছে করছে মা। ইচ্ছে করলেই তো খাওয়া যায় না সোনা। আফসার সাহেব উঠে পড়লেন। ফ্রিজ খুলে দুধ বের করলেন, বাটিতে ঢাললেন। কয়েক টুকরা পাউরুটি নিলেন। খানিকটা জেলিও ফ্রিজের এক কোণায় দিলেন। খাবারগুলি পিলারের কাছে রাখলেন। চায়ের কাপে সামান্য চা ছিল, একটা পিরিচে, তাও ঢেলে এগিয়ে দিলেন। ছোট বিড়াল, মা, উনি এসব করছেন কেন? বুঝতে পারছি না। উনি কি আমাদের খেতে দিচ্ছেন? তাই তো মনে হচ্ছে। আমরা কি খাবো? একটু অপেক্ষা করে দেখি। আমার ভয় ভয় লাগছে মা। আমার মনে হচ্ছে খেতে যাব আর অমনি উনি আমাদের ধরে বস্তায় ভরবেন। অন্যের সম্পর্কে এত ছোট ধারণা করতে নেই মা, এতে মন ছোট হয়। উনি ভালোবেসে খেতে দিয়েছেন, এসো আমরা খাই। তারা তিনজনই এগিয়ে গেল। ছোট বিড়াল দুটি একসঙ্গে দুধের বাটিতে জিভ ভেজাতে লাগলো। মা বিড়াল বিরক্ত হয়ে বলল, তোমরা দেখি ভদ্রতা কিছুই শিখলে না। ওনাকে ধন্যবাদ দেবে না? ধন্যবাদ দাও। ছোট বিড়াল দুটি একসঙ্গে বলল, ধন্যবাদ।
খাওয়া শেষ করে আরেকবার ধন্যবাদ দেবে। আচ্ছা। ছোট বেড়ালটা বলল, পিরিচের গায়ে লাল রঙের এটা কি মা? এর নাম জেলি, রুটি দিয়ে খায়। তোমাদের জেলি খাওয়া ঠিক হবে না, কেন মা? এতে দাঁত খারাপ হয়। এই পর্যায়ে মীরা শোবার ঘর থেকে বের হলেন। অবাক হয়ে তাকিয়ে রইলেন। আফসার সাহেব থমথমে গলায় বললেন, তুমি কি বিড়ালগুলিকে বস্তায় ভরে ফেলে দিতে বলেছিলে? মীরা বললেন, তোমাকে কে বলল? ফেলে দিতে বলেছিলে কি বলনি? হ্যাঁ বলেছিলাম। খুবই অন্যায় করেছ। অন্যায় করব কেন? এর আগেও তো একবার বস্তায় ভরে বিড়াল ফেলা হয়েছে, সেবার তো তুমিই ফেলতে বলেছিলে, বলনি? আর ফেলবে না। এদেরকে কি তুমিই খাবার দিয়েছ? হ্যাঁ। এখনো কি তুমি এদের কথা বুঝতে পারছো? পারছি। মীরা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। তার মনে হলো ব্যাপারটাকে আর অবহেলা করা ঠিক হবে না। কোনো একজন ডাক্তারের কাছে তাকে নিতে হবে, কোনো বড় মনোবিজ্ঞানী যিনি ব্যাপারটা বুঝবেন। নাস্তার টেবিলে মীরা বললেন, আজ সন্ধ্যায় তোমাকে যদি কোনো ডাক্তারের কাছে নিয়ে যেতে চাই, তুমি যাবে? সাইকিয়াট্রিস্টের কাছে? হ্যাঁ। সাইকিয়াট্রিস্টের কাছে কেন যাব? তোমার কি ধারণা আমি পাগল? না, তুমি পাগল না, আবার ঠিক সুস্থও না। কোনো সুস্থ মানুষ কখনো বলবে না সে বিড়ালের কথা বুঝতে পারছে। আফসার সাহেব কোনো উত্তর দিলেন না। মীরা বললেন, তুমি অফিসে চলে যাও। ঘরে বসে বসে বিড়ালের কথা শুনলে হবে না। এইসব নিয়ে একেবারেই চিন্তা করবে না। সন্ধ্যাবেলা আমরা একজন ডাক্তারের কাছে যাব। ঠিক আছে, যাব, কিন্তু বিড়ালগুলিকে তুমি তাড়াবে না। দুপুরে আলাদা করে খেতে দেবে, রাতেও খেতে দেবে, মনে থাকে জানো। তোমার কি মনে হয় না তুমি বাড়াবাড়ি করছো? আফসার সাহেব শীতল গলায় বললেন, না, আমি বাড়াবাড়ি করছি না। বিড়াল গল্পটার প্রথম পর্ব এখানেই শেষ। এর পরের পর্ব নিয়ে খুব শীঘ্রই আসছে আমাদের ইউটিউব চ্যানেলে। আমার গল্প পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনার প্রিয় বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।